প্রিয় ছাত্রীরা, এসো বাংলা শিখি এই ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা কবিতা পাড়াগাঁর দুপহর ভালোবাসে। কবি জীবনানন্দ দাশের লেখা এই কবিতা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা কবিতার আলোচনার পূর্বে একটু কবি পরিচিতি জেনে নেব। কবি জীবনানন্দ দাশ 1988 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 17 ফেব্রুয়ারি বরিশাল জেলায়। সমাজসেবক, স্কুল শিক্ষক পিতার সন্তান, ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। মায়ের নাম কুসুম কুমারী দাস। বরিশালের ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন 1915 খ্রিস্টাব্দে। বিএম কলেজ থেকে আইএ পাশ করেন 1917 এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেন 1919 খ্রিস্টাব্দে এবং এমএ পাশ করেন 1921 খ্রিস্টাব্দে। তো এই তার পড়াশোনার জগৎ। পরবর্তীকালে তিনি অধ্যাপনার কাজে যুক্ত হন 1935 সালে বরিশালের বিএম কলেজে। 1947 সালে দেশভাগের কিছু আগে তিনি সপরিবারে কলকাতায় চলে আসেন। বাংলা কাব্য আন্দোলনে রবীন্দ্র বিরোধী যে একটা প্রবাহ চলছিল, তার অন্যতম খ্যাতি, সেই ধারার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন জীবনানন্দ দাশ। পাশ্চাত্যের মডার্নিজম ও প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বঙ্গীয় সমাজের বিদগ্ধ মধ্যবিত্তের মনন ও চৈতন্যের সমন্বয় ঘটেছিল তার এই মডার্নিজম কাব্য আন্দোলনে। খুব অল্প বয়স থেকে কবিতা চর্চা করতেন কবি। ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, অসংখ্য কবিতা লিখেছেন, যা এখনো পর্যন্ত অনেক কবিতাই তার অপ্রকাশিত রয়ে গেছে। তার মূল কাব্যগ্রন্থগুলি, বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল ধূসর পাণ্ডুলিপি 1936 সালে প্রকাশিত, সাতটি তারার তিমির 1948, তার আগে দুটো রয়েছে, বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944 সালে, রূপসী বাংলা 1934, বেলা বেলা কালবেলা 1961 সাল। আর এখনো জীবনানন্দ দাশ সম্পর্কে গবেষকরা, সমালোচকরা গবেষণা করে যাচ্ছেন। তার অপ্রকাশিত কাব্যগ্রন্থগুলি সম্পর্কে আরো হয়তো ভবিষ্যতে আমরা তার প্রচুর বই পেতে পারি, যদি বাংলা সাহিত্যের কোনো সহৃদয় ব্যক্তি তার এই পাণ্ডুলিপিগুলো প্রকাশ করেন। এখনো প্রকাশ হয়েই চলেছে। যা হোক, জীবনানন্দ ছিলেন একজন কাল সচেতন, ইতিহাস সচেতন কবি। তার ইতিহাস চেতনা দিয়ে তিনি অতীত এবং বর্তমানকে অবিচ্ছেদ্য রূপে সম্পর্কে গেঁথেছেন। তার কবি স্বভাব ছিল অন্তর্মুখী। তাকে অনেকেই বলেন সুরিয়ালিস্টিক কবি, কেউ বলেন পলায়নবাদী কবি, কেউ বলেন মিস্টিক রোমান্টিক কবি। কোনো একটি বিশেষণে জীবনানন্দকে আটকে রাখা যায় না। তিনি পরাবাস্তবতায় বিশ্বাসী ছিলেন। তার কবিতার ভাষা ছিল একেবারেই অন্য ধারার। তার কবিতার ভাষার সঙ্গে কারো কবিতার ভাষার মিল নেই। উপমা প্রয়োগ, অলঙ্কার প্রয়োগে তিনি স্বকীয় বৈশিষ্ট্যের পরিচয় রেখেছেন। তার কাব্য ভাষা, তার উপমা প্রয়োগ, তিনি কবিতাকে মুক্ত গদ্যের আঙ্গিককে উন্নীত করতে পেরেছিলেন। পরবর্তীকালের কবিদেরকে যা প্রবলভাবে প্রভাবিত করেছে। আর জীবনানন্দের কবিতায় বারবার ঘুরে আসে প্রকৃতির সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক। প্রকৃতি যেমন মানুষ ছাড়া পূর্ণতা প্রাপ্ত হয় না, মানুষই তেমনি প্রকৃতি ছাড়া অসম্পূর্ণ। তার কবিতায় কিন্তু এই মানুষ আর প্রকৃতির অনন্য মেলবন্ধন আমরা খুঁজে পাই। জীবনানন্দ জীবদ্দশায় তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশ করেননি। এটা পরবর্তীকালে 1954 সালে প্রকাশিত হয়। তার
এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন বিখ্যাত আর্টিস্ট সত্যজিৎ রায়। এটা রূপসী বাংলা কাব্যগ্রন্থ আমাদের বাংলা কাব্যপ্রেমীদের কাছে নিঃসন্দেহে একটি বিরাট প্রাপ্তি। দুইজন দিগ্গজ শিল্প এবং সাহিত্যের তাদের সম্মিলিত প্রয়াসে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে। যাই হোক, এবার আমরা আলোচনায় আসব জীবনানন্দের কবিতাটি আলোচনা করব, পাড়াগাঁর দুপহর ভালোবাসি। রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলোর আলাদা কোনো নামকরণ হয়নি, ছিল না, কবি কর্তৃক কোনো নামকরণ ছিল না। কাব্যগ্রন্থটিতেও কবিতাগুলির কোনো নামকরণ নেই, সংখ্যার দ্বারা চিহ্নিত হয়েছে ৬২টি কবিতা। কিন্তু বিভিন্ন শ্রেণীতে পাঠ্যপুস্তকে যখন এই তাঁর কবিতা, রূপসী বাংলার কবিতাগুলোকে সংকলিত করা হয়েছে, তখন সংকলকগণ কবিতার প্রথম লাইনের প্রথম অংশটুকু দিয়ে নামকরণ করেছেন। সেই হিসেবে পাড়াগাঁর দুপহর ভালোবাসিও একইভাবে নামকরণ করা হয়েছে। কবিতাটি সনেট কবিতা, সনেট ধর্মী কবিতা। সনেটের একটি বৈশিষ্ট্য হলো 14টি লাইনে কবিতা শেষ হবে। স্বাভাবিকভাবে সাধারণভাবে সনেটের 14 লাইনে 14টি করেই মাত্রা থাকবে প্রতি লাইনে, কিন্তু জীবনানন্দ যেহেতু সবসময় প্রথা ভাঙার কবি, তিনি তখন সনেটের এই মাত্রা সংখ্যাকে কিন্তু দীর্ঘায়িত করলেন। কখনো কখনো তাঁর কবিতায় 18 মাত্রার লাইনও আমরা দেখতে পাচ্ছি। এই কবিতাটি আলোচনায় প্রথমেই দেখছি, প্রথমে 8টি চরণ, পরে 6টি চরণ রয়েছে। 8টি চরণের একটি স্তবক, একে আমরা বলছি অষ্টক, আর 6টি চরণের যে স্তবক তাকে বলছি শতক বা স্মারক। প্রথম 8টি চরণে কবিতার ভাবটা সমুন্নত হয়েছে, দ্বিতীয় 6টি চরণে সেই ভাব গাম্ভীর্য একটা সম্মিলিত ভাব সম্মিলনে উন্নীত হয়েছে। এটাকে বলে সাবলিমিটি অফ দ্য থিঙ্কিং বা সাবলিমিটি অফ দ্য পোয়েম, এটাই হয়েছে এখানে। যা হোক, এবার আমরা চলে আসবো সরাসরি কবিতায়। তো কবিতাটা আমি একবার পড়ে নিচ্ছি, কোথায় থামতে হবে, জ্যোতি চিহ্নের ব্যবহার, সেগুলো তোমরা একটু দেখে নেবে, কেমন? পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধে আছে ঘর আমার হৃদয়ে। আহা, কেউ তাহা জানে না গো, কেবল প্রান্তর জানি তাহা। আর ওই প্রান্তরের শঙ্খ চিল তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর। হলুদ পাতার মতো সরে যায় ধান সিঁড়িটির পাশে ঘাসে। শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসিবে না আর। ঝাঁকড়া ফোঁপড়া, আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এবার তোমরা কয়েকবার কবিতাটা শুনবে মন দিয়ে, তারপর নিজেরা খুব মনোযোগ দিয়ে পাঠ করবে কয়েকবার, কারণ আমরা সরব পাঠ শোনার পর নিজেরা মনোযোগ দিয়ে শুনবো, পড়বো কয়েকবার। এটাই হচ্ছে কবিতা পড়বার নিয়ম। তো তোমরা একটু পড়ে নাও। এবার আসি কবিতার আলোচনায়। এখানে যেহেতু এই ক্লাস, তো তোমাদের পড়াটা শোনা আমার হচ্ছে না, সেই জন্য তোমরা পড়ে নেবে সময়। এবার আলোচনায় আসি। পুরোটাই একটা প্রকৃতির রূপ সৌন্দর্যের কবিতা।
আমরা দেখতে পাচ্ছি। তো এখানে পাড়া গাঁ, বুঝতেই পারছো, একটা গ্রামের একটি পাড়া, নদী তীরবর্তী একটি পাড়ার সৌন্দর্যের কথা, সেই সঙ্গে সেইখানকার মানুষের সঙ্গে প্রকৃতির, নদীর যে সম্পর্ক, সেটা কিন্তু এই কবিতায় তুলে ধরা হয়েছে অত্যন্ত সুললিত কাব্য ভাষায়, উপমা অলঙ্কারের মধ্য দিয়ে। আর চিত্রকল্প রচনা, এই চিত্রকল্প রচনায় জীবনানন্দ এক এবং অদ্বিতীয় যদি বলা যায়। সেই চিত্রকল্প আমরা দেখব, এখানে খুঁজে নেব কোনটা কোন চিত্রকল্প। তো পাড়াগাঁর দুপহর ভালোবাসি, কবি জীবনানন্দ দাশ আজীবন প্রকৃতি প্রেমী। পাড়াগাঁয়ের দুপুরের যে চিত্র, দ্বিপ্রহর মানে দুপহর মানে দুপুর, এই দুপুর বেলাটা কবি ভালোবাসেন। নিঃসঙ্গ জনহীন একটি গ্রাম চিত্র কবি এঁকেছেন এই দ্বিপ্রহরের। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। দুপুরবেলা দেখবে সকলেই একটু কর্মব্যস্ত, যারা কাজ করছেন তারা তো অফিস আদালতে কাজ করছেন। দুপুরবেলা মায়েরা দেখবে খেয়ে দিয়ে একটু ভাত ঘুমে যায়, সারা বাড়ি একটু শান্ত, পাড়া একটু শান্ত হয়ে পড়ে। সেই সময় কবি যেন মনে মনে স্বপ্নের জগতে চলে যান। প্রখর রৌদ্রে পুড়ে যাওয়া গ্রামকে দেখেন, আর তার মনে হয় তিনি যেন স্বপ্নের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। আর এই রৌদ্রে কত মানুষের জীবনের কত গল্প, কত কাহিনী, কত স্বপ্ন নিয়ে মানুষ ঘর বেঁধেছে, সেগুলো তিনি কল্পনায় আন্দাজ করেন। কল্পনায় সেই গায়ের ছবি, সেই গায়ের মানুষের জীবনের ছবি, সংসারের সুখ দুঃখের ছবি তিনি কল্পনা করেন। সেই ঘর কোথায় বেঁধেছে স্পষ্ট করে উচ্চারণ করেছেন কবি, আমার হৃদয়ে। এই যে গ্রামীণ মানুষের জীবনের গল্প যেন কবির হৃদয়ে বাসা বেঁধে আছে। আহা, কেউ তাহা জানে না। সত্যি তো, একজনের গল্প আরেকজনের জানবার কথা নয়, কিংবা জানলেও ওপরে ওপরে যে গল্প। কিন্তু কবি যেহেতু কল্পনা প্রবণ, কবি প্রত্যেকটি মানুষের জীবনের গল্পের গভীরতাকে নিজের হৃদয়ের উপলব্ধি দিয়ে যেন ধারণ করেছেন নিজের চিত্তে। তিনি মন দিয়ে বুঝতে পারছেন প্রত্যেকটি মানুষের নিবিড় গোপন গল্পগুলোকে। কেবল প্রান্তর জানে। প্রান্তর বলতে মাঠ বোঝানো হয়েছে। গ্রামে অনেক বড় বড় ফাঁকা মাঠ থাকে, কখনো ধান ক্ষেত বা কখনো খেলারও বড় মাঠ। এই মাঠগুলো দিয়ে, এই মাঠে যে কৃষাণ কৃষাণী ধান চাষ করতে এসেছে, তাদের সুখ দুঃখের গল্প বলেছে কখনো, সেই গল্প জানে মাঠ। সেই মাঠ শুনেছে, সেই গল্প তার সাক্ষী রয়েছে। আর জানে ওই প্রান্তরের শঙ্খচিল। দেখো, এখানে প্রকৃতির একটি পাখি শঙ্খচিল, প্রকৃতির একটি উপাদান মাঠ। এই মাঠ, শঙ্খচিল, এদের সঙ্গে মানুষের জীবনের গল্প কি সুন্দরভাবে যেন মিলেমিশে যায়। আমি শুরুতেই আলোচনা বলেছি, প্রকৃতি ছাড়া মানুষ অসম্পূর্ণ, মানুষ ছাড়া প্রকৃতি অপূর্ণ। তাই দুজনে দুজনের পরিপূরক। তাই প্রকৃতির গল্প পূর্ণ হয় মানুষের সাহচর্যে, মানুষের জীবন পূর্ণ হয় প্রকৃতির সান্নিধ্যে। দেখো, কবি কি সুন্দর বলেছেন, তাহাদের কাছে যেন এ জনমে নয়। কার কাছে? মাঠের কাছে, শঙ্খচিলের কাছে কবি কথা শিখেছেন। পরের লাইনে রয়েছে, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এই হৃদয়। নিজে আমি শিখেছি এমন বলেনি। এখানে এই যে দেখো, কাব্য ভাষার যে আলাদা করে একটা বৈশিষ্ট্য তিনি দেখিয়েছেন। এই হৃদয়ে কথা শিখিয়াছে কার কাছে? মাঠের কাছে, শঙ্খচিলের কাছে, অর্থাৎ প্রকৃতির কাছে। আমরা তো যুগ যুগ ধরে প্রকৃতির কাছে পাঠ নিই জীবনে। এই সরল সত্যটিকে কিন্তু আমরা ভুলে যাই অনেকে। কবি জীবনানন্দ দাশ প্রকৃতি মায়ের কাছে তার সেই ঋণ স্বীকার করেছেন, যেন এই প্রকৃতি আমাদের হাতে ধরে কথা শিখিয়েছে। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশাপেরি শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জলসিঁড়িটির পাশে ঘাসে। দেখো,
প্রত্যেকের জীবনে একটা বেদনা রয়েছে, সেই বেদনার স্বর তিনি শুনতে পান। প্রকৃতিরও নিজস্ব রয়েছে বেদনা, সেই বেদনা কখন শুনতে পাওয়া যায়? খসে পড়া হলুদ পাতার খসখসানির মধ্যে সেই হারিয়ে যাওয়া স্বর, ফুরিয়ে যাওয়া স্বর। শালিকের ক্লান্ত শালিকের স্বরের মধ্যে বেদনার স্বর শুনতে পান কবি। ভাঙা মঠ, যে মঠে এখন আর মানুষ আসে না, মানুষের কলকাকলি নেই, আরাধনা উপাসনার উৎসব নেই, ক্লান্ত শূন্য মঠ, ভাঙাচোরা মঠ পড়ে আছে। সেই যে শূন্যতার কথা, শূন্যতার বেদনার কথা কবি তুলে ধরেছেন তাঁর পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাখানি। আর কি? গ্রামের নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর। আর একটি গ্রামচিত্র তখনই পূর্ণ যখন সেখানে একটি নারীর উপস্থিতি থাকে, কারণ প্রকৃতি আর নারী একে অন্যের পরিপূরক। নারী প্রকৃতি, প্রকৃতি নারী। তাই সেই মেয়েটির হলুদ শাড়িখানা, হলুদ রংটা এখানে ফুরিয়ে যাওয়ার প্রতীক, বিকালের প্রতীক, পরন্ত বেলার প্রতীক। তো মেয়েটির হলুদ শাড়িখানা যেন দূরে সরে সরে যাচ্ছে, অর্থাৎ প্রকৃতির এখানে দুপহর আস্তে আস্তে বিকেলের দিকে ঢলে যাচ্ছে। এই ভাবটাকেই যেন কবি বোঝাতে চেয়েছে। নদী তীরবর্তী গাছের শাখাগুলো জলজ টানে নদীর দিকেই ঝুঁকে রয়েছে, শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন কোনো চালতা। চালতা গাছের পাতায় কবি ছন্দ দেখতে পান, কিন্তু এখানে সেই পুরো গ্রামটিতে চালতার পাতায় যেন কোনো ছন্দ নেই, ছন্দহীন হয়ে ঝুঁকে পড়ে আছে দীর্ঘদিন ধরে পাতাগুলো। জলে তার মুখখানা দেখা যায়। চালতা গাছ তো মানুষ নয় যে তার মুখ দেখা যাবে। এখানে চালতা গাছে কবি জীবন ধর্ম, মানুষের জীবন ধর্ম আরোপ করেছেন, তাই বলেছেন জলে তার মুখের ছবি দেখা যায়। আসলে চালতা গাছের পাতাগুলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জল, পরিষ্কার নদীর জলে। এই ঘটনাটিকে কবি সুন্দর করে যেন তার একটা কাব্য ভাষায় উন্নীত করে দিলেন। ডিঙিও ভাসিছে কার জলে। কোনো একদিন এই নদীতে ডিঙি নৌকো পারাপার করা হতো। আজ মালিক কোথায় হারিয়ে গেছে। ডিঙি নৌকাখানা হিজল গাছের গোড়ার সঙ্গে বয়ায় বেঁধে দেওয়া রয়েছে, কাছে দিয়ে বাঁধা হয়েছে। নৌকোটা দীর্ঘদিন অব্যবহারে অযতনে ফাঁপা হয়ে পড়ে আছে। দেখো পরের লাইনে, ঝাঁকড়া খোঁপড়া আহা। তারা গেলেনি বলেছেন মালিক কোথাও নাই। যে মালিক ছিল এই নৌকাটির, তিনি কোথাও যেন হারিয়ে গেছেন। আসলে যে সময়ে বসে কবিতাটি লিখেছেন কবি, সেই সময়টা ভারতবর্ষে একটা কাল বেলার সময়, স্বাধীনতা যুদ্ধের সময়, দাঙ্গার সময়। সেই সময় মানুষ গ্রাম ছাড়া হয়েছেন, গৃহহীন হয়েছেন অনেকেই। সেই গ্রাম চিত্রে মালিক হারিয়ে গেছে নৌকার, সেই নৌকাখানা কিন্তু আজও পড়ে রয়েছে গাছের সঙ্গে, নদী তীরবর্তী হিজল গাছের সঙ্গে বাঁধা। তো সেখানে ঝাঁকড়া খোঁপড়া হয়ে পড়ে আছে, ডিঙিটিকে বেঁধে রেখে গিয়েছে হিজলে, যেটা বললাম। পাড়াগাঁর দুপহর ভালোবাসি। তবু কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁয়ের এই দুপহরকে ভালোবাসেন। তার নির্মল পবিত্র এক ভালোবাসায় তিনি তার গ্রামকে দেখতে চেয়েছেন। দেখেছেন আমরণ, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, মানে অপূর্ব শব্দগন্ধ। রৌদ্র অথচ বেদনায় ভিজে গেছে। এই ভিজে যাওয়াটা হচ্ছে মন ভিজে যাওয়া। মন তার সিক্ত হয়েছে বেদনার জলে। সে কখনো কখনো বা তার চোখে জলেও নেমে আসে। আর প্রকৃতিতে তখন রোদ চলছে, রোদ্দুরে মাখামাখি হয়ে গেছে প্রকৃতি। সেই সময় কবি বেদনায় ডুব দিয়েছেন। এটা তার নিজস্ব বেদনা, অন্তর্লীন বেদনায় তিনি ডুবে গেছেন। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কি ভাসিতেছে আকাশের তলে? এই মাঠ, এই প্রকৃতি, এই গ্রাম, এই হিজল, এই সমস্ত কিছু। তো কবিতার আলোচনা আমরা এখানে শেষ করলাম। এবার আমরা আসবো একটু
প্রশ্ন উত্তর আলোচনায় আজকে একদিনই মোটামুটি শেষ করে দিতে চাচ্ছি এই আলোচনাটা। প্রথমে আমাদের একটু নতুন শব্দ, যেটা কবিতা আলোচনা করতে করতেই দেখেছি, তেমন কোনো জটিল কঠিন শব্দ নেই, তোমরা দেখেছো, পড়ে জানবে। পহর মানে প্রহর, অর্থাৎ দুপহর মানে দুপুরবেলা। আর কি রয়েছে? স্বপন। স্বপ্ন শব্দটিকে কোমল অর্থে কোমলভাবে লেখা হয় স্বপন বলে। স্বপ্ন যা আমরা ঘুমিয়ে দেখি, আর কখনো আমরা বাস্তবে দাঁড়িয়ে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হচ্ছে আমাদের প্রতিষ্ঠা লাভের স্বপ্ন বা কোনো কিছু প্রাপ্তির স্বপ্ন। আচ্ছা, প্রান্তর শব্দটির অর্থ মাঠ, বড় মাঠ, প্রান্তর। শঙ্খচিল একটি পাখির নাম, গ্রামীণ পাখি। জনম এই শব্দটিও কোমল করে লেখা হয়েছে, জন্ম থেকে জনম। তোমরা 9-এ উঠে পড়বে স্বরধ্বনি, ধ্বনি পরিবর্তন, তখন এটা জানবে এটা একটা স্বরভুক্তির উদাহরণ, নরম করে বলা হয়। আচ্ছা, শুষ্ক পাতা মানে শুকনো পাতা। মঠ, মঠ হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের উপাসনা গৃহ, সেখানে তারা উপাসনা করে। নকশা পেরে শাড়ি, যে শাড়ির পার নকশা কাটা। জল সিঁড়ি, জলে নামবার যে সিঁড়ি, সেই সিঁড়িকে বলা হয় জল সিঁড়ি। বুনো, বুনো শব্দটি তোমরা জানো, বুনো মানে বন্য। ডিঙি, ডিঙি মানে ছোট নৌকো। আর কি? ঝাঁঝরা ফোঁপড়া মানে ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে যা, তাকেই ঝাঁঝরা ফোঁপড়া বলা হয়েছে। হিজল একটি গাছের নাম, বাংলার পল্লী বাংলার একটি পরিচিত গাছ। এই তো, আর কোনো কঠিন শব্দ, নতুন শব্দ নেই। এবার আমরা আসবো জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। এখানে ওপরে রয়ে গেছে, তোমরা জানো, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, ঝরা পালক ইত্যাদি। দুপহর শব্দের অর্থ কি? প্রথমেই বলে দিয়েছি, দুপহর মানে দুপুর। কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? প্রান্তর জানে, এখানে প্রথম লাইনেই দেখো, সুন্দর করে বলা রয়েছে, কে এখানে ঘর বেঁধেছে, কোন স্বপ্ন নিয়ে, কি কাহিনী তার, সমস্ত কিছুই এই হৃদয় জানে, আর কেউ জানে না গো, শুধু জানে প্রান্তর। তাহলে গ্রামীণ মানুষের স্বপ্ন, তাদের ঘর বাঁধার কথা প্রান্তর জানে। তাহাদের কাছে যেন এ জন্মে নয়, ঢের যুগ ধরে শিখিয়াছে এই হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? এখানে পাড়াগার দুপ্রহর, দুপ্রহরের রোদ, এই এখানকার প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে। জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? দেখো, জল সিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় চালতার, বুনো চালতার ছন্দহীন শাখা। জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখখানা দেখা যায়? বুনো চালতার ছন্দহীন মুখ দেখা যায়। ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? ডিঙিটি বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে আছে, তাই ঝাঁঝরা ফোঁপড়া হয়ে গেছে। ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? ডিঙিটি বাঁধা রয়েছে নদী তীরের হিজল গাছে। পাড়াগার দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? শুরুতেই বলেছি, কবি জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমিক কবি। পল্লী বাংলার রূপ সৌন্দর্যে বারংবার মুগ্ধ হয়েছেন কবি, সেই জন্যই পাড়াগার দ্বিপ্রহরকে তিনি ভালোবাসেন। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? প্রত্যেকটি মানুষের জীবনে পূর্ণতা পেতে গেলে তাকে বেদনার নদী সাঁতরে এগোতে হয়। কবি জীবনানন্দ দাশের ব্যক্তিগত বেদনা, সেই সঙ্গে মিশে রয়েছে বাংলার মানুষের, গ্রামীণ মানুষের বেদনার ছবি।
তাই তিনি পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় এক গভীর বেদনাবোধে আচ্ছন্ন হয়ে থাকেন। যখন সমস্ত প্রকৃতি জুড়ে প্রকৃতি রোদে ভিজে যাচ্ছে, সেই সময় কবি গভীর বেদনাবোধে আচ্ছন্ন হয়ে পড়েন। প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে আলোচনা করো। প্রকৃতির বেদনার ছবি এখানে ফুটে উঠেছে, প্রকৃতির সৌন্দর্যের ছবি, রূপ চিত্রের ছবি এখানে ফুটে রয়েছে। প্রথম অংশটাতেই তোমরা দেখো যে দুপ্রহর বেলা প্রবল রৌদ্র উঠেছে। সেই সময়ে কবির মনের ভেতর বাংলার মাঠের শঙ্খচিল যেন গল্প করছে, কোনো মানুষের জীবনের গল্প, তাদের ঘর বাঁধার স্বপ্নের গল্প। এই যে গ্রামীণ মানুষের জীবনচর্যার ছবি। তারপর দেখবে এই গ্রাম যেন বহুদিন পরিত্যক্ত গ্রাম। এখানে মাঝি নেই, নৌকো পড়ে রয়েছে, শূন্য নদীর ঘাট, শূন্য মঠ, সব কিছুতেই একটা শূন্যতা, একটা বেদনাবোধের ছবি ফুটিয়ে তুলেছেন কবি। তবু তারই মাঝে এই কেঁদে কেঁদে ভেসে যাওয়া যে মেয়েটির হলুদ রঙের শাড়ি, কিংবা খসে পড়া পাতা, গাছের খসে পড়া হলুদ পাতা, তারপর তোমার রয়েছে শালিকের বেদনার্ত স্বর, এই সমস্ত কিছুর মধ্যেই একটা গভীর বেদনাবোধ কবি উপলব্ধি করেছেন। সেই ছবি তিনি এঁকেছেন, বেদনার ছবি। কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? দেখো, কিছু প্রশ্ন নিজেকেও ভাবতে হয়, তোমরা নিজেরাও ভাববে কবির কেন মনে হচ্ছে বেদনায় ভেসে ভেসে যাচ্ছে, আকাশের তলে ভাসিতেছে। দেখো, এই যে নৌকাখানা বাঁধা রয়েছে নদীর ঘাটে, তার মাঝি হারিয়ে গেছে। তো অবহৃত নৌকাখানি বেদনার্ত হয়েছে। আর কি? শূন্যতা বোধ ভাসিয়ে নিয়ে যাচ্ছে কবিকে। প্রকৃতির শূন্যতা, সেই সঙ্গে মানুষের জীবনের অন্তর্নিহিত বেদনাবোধ একাকার হয়ে গেছে এখানে। কবির ভেতরের যে বেদনাবোধ, তার সঙ্গে প্রকৃতির বেদনাবোধ একাকার হয়ে গেছে বলেই কবি মনে করছেন কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কে ভাসছে, কে কাঁদছে? নদী কাঁদছে, নদীর নৌকো কাঁদছে, বাংলার প্রকৃতি কাঁদছে। শব্দার্থ এখানে দেয়াই রয়েছে। 4 নম্বর প্রশ্ন উত্তরগুলো নিজের ভাষায় লেখো, তাই তোমরা নিজেরা চেষ্টা করবে। না পারলে পরবর্তী ক্লাসে আমি তোমাদের আলোচনা করে দেব। এখানে দেখো শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার। পাড়া গাঁ, অ্যাকচুয়ালি পাড়া গ্রাম শব্দটি থেকে পাড়া গাঁ এসছে, গ্রাম থেকে গাম থেকে গাঁ, এভাবে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হচ্ছে। দুপহর, দ্বিপ্রহর থেকে দুপহর, স্বপ্ন থেকে স্বপন, জন্ম থেকে জনম, ভিজা থেকে ভিজে, এইভাবে শব্দগুলো এসেছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শঙ্খ চিল, শঙ্খের মতো চিল। উপমেয় কর্মধারয়। নকশা পেরে, নকশা আছে যে পারে, মধ্য পদলোপী কর্মধারয়। ছন্দহীন, নেই ছন্দ, নর্থক বহুব্রী। নিচের বাক্যগুলিকে ক্রিয়ার কাল নির্দেশ করো। পাড়াগাঁর দুপহর ভালোবাসি। ক্রিয়ার কাল, এটি একটি বর্তমান, সাধারণ বর্তমান। রৌদ্র যেন গন্ধ লেগে আছে স্বপনের, এটাও লেগে আছে, মানে সাধারণ বর্তমান। শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চালতা, ঐতিহাসিক বর্তমান, দীর্ঘদিন ধরে রয়েছে। ডিঙিও ভাসিছে কার জলে, ঘটমান বর্তমান, কোনোদিন এই দিকে আসিবে না আর, ভবিষ্যৎকাল। তো আজ আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো, কেমন?